এই গল্প শুরু হয় এমলি নামের একটি মেয়েকে দিয়ে, যে নিজের বাড়িতে উৎসব পালন করতে যাচ্ছিল, কিন্তু তার বুঝে আসছিল না সে বাড়ি কিভাবে যাবে। তখন তার বয়ফ্রেন্ড তাকে পরামর্শ দেয় কলেজের নোটিশ বোর্ডে গিয়ে দেখে নিতে, হয়তো কেউ একই শহরে যাবে এবং লিফট পাওয়া যেতে পারে। সেখানে সে এক ছেলের নোট পেল, যার নাম ছিল গাই। মজার ব্যাপার হলো সেও সেই একই শহরের ছিল যেখানে এমলি থাকে। এমলির সাথে সাথে তার সাথে যোগাযোগ করলো এবং ঠিক হলো তারা দুজন একসাথে ভ্রমণ করবে। বিকেলের দিকে দুজনে গাড়িতে বসে রওনা দিল। পুরো পথ জুড়ে এমলি তার বন্ধুদের সাথে ফোনে কথা বলতে থাকলো, যাতে গাই একটু বিরক্ত হয়ে গেল। যখন এমলি তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে বলল সে চায় এমলি তার সাথেও একটু কথা বলুক, যাতে লম্বা ট্রিপটা একটু আকর্ষণীয় হয়। এমলি বলল, আমরা তো প্রথমবার দেখা করছি, কি নিয়ে কথা বলবো। সময় গেল এবং তারা একটি পেট্রোল পাম্পে থামলো। এমলি ওয়াশরুমে গেল, কিন্তু যখন ফিরে এলো তখন দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গিয়েছিল। সে বারবার চেষ্টা করছিল, শেষে রাগে দরজার হ্যান্ডেল ভেঙে ফেললো এবং কোনোভাবে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে গাইকে জিজ্ঞেস করলো, এগুলো তোর কোনো দুষ্টুমি ছিল না তো? গাই বলল, এ ধরনের ফালতু কাজ করার কোনো আগ্রহ তার নেই। সেও মনে করলো হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা ছিল এবং কথা সেখানেই শেষ। দুজন আবার রাস্তায় বের হলো, কিন্তু এবার গায়ে হাইওয়ে ছেড়ে পাহাড়ি রাস্তা ধরে নিল। এমলির বিষয়টা খুব অদ্ভুত লাগলো। সে বলল, তোমার কি মাথা খারাপ? এত তুষারপাতের মধ্যে পাহাড়ি রাস্তা কেন? গাই বলল, এই রাস্তা ছোট আর দৃশ্যগুলোও দারুণ। এই কথা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। ঠিক সেই সময় সামনে থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসছিল এবং গাই সেটি সামলাতে পারলো না। সে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, ফলে গাড়ি বরফে আটকে গিয়ে জোরে ধাক্কা খায়। দুজনেই অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর এমলির জ্ঞান ফিরে এলো। সে দেখলো চারিদিকে শুধু বরফ আর ফোনে কোনো নেটওয়ার্ক নেই। সে গাড়ি থেকে নেমে দেখলো বিপরীত দিকের যে গাড়িটা এসেছিল সেটা যেন হাওয়া হয়ে গেছে, কোনো টায়ারের দাগও নেই। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এমলি আবার গাড়ির ভেতর ফিরে এলো, কিন্তু এবার সে দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং গাইকে ভেতরে ঢুকতেই দিল না। তার রাগ স্পষ্ট ছিল, যদি তুমি জেদ না করতে এই রাস্তা ধরার, তাহলে এসব কিছুই হতো না। গাই বলল সে পেট্রোল পাম্প পর্যন্ত হেঁটে যাবে এবং সাহায্য নিয়ে আসবে। গাই চলে যেতে এমলি দেখলো দূরে একজন মানুষ জঙ্গলের দিকে হাঁটছে। সে জোরে ডাক দিল, কিন্তু লোকটা কোনো উত্তর দিল না এবং গাছের মাঝে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর গাই ফিরে এলো, যাতে এমলি ভয় পেয়ে গেল। গাই বলল পেট্রোল পাম্প বন্ধ ছিল, কিন্তু এমলি তা বিশ্বাস করলো না। প্রথমত পেট্রোল পাম্প অনেক দূরে, দ্বিতীয়ত সেটা 24 ঘন্টা খোলা থাকে। এমলি বলল, তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এখন এমলির মনে হতে লাগলো গাই ঠিক নেই। বাইরের তাপমাত্রা দ্রুত কমছিল, তাই দুজন আবার গাড়িতে বসে গেল। কিছুক্ষণ পরে এমলি বুঝলো ঘড়ির কাঁটা 6:29 আটকে আছে। ঠিক সেই সময় যখন তাদের দুর্ঘটনা হয়েছিল। এমলি প্রশ্ন করতে গাই বলল, তুই বেশি ভাবিস না, হয়তো গাড়ির সিস্টেম খারাপ হয়ে গেছে, আমার হাত ঘড়িটাও কাজ করছে না। এমনি লক্ষ্য করলো গায়ের মাথা ও কান দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু অদ্ভুত হলো গাই কিছুই অনুভব করছে না। সে স্বাভাবিকভাবেই কথা বলছিল। তারপর তারা একে অপরকে মনের কথা বলা শুরু করলো। গাই স্বীকার করলো সে আর এমলি একই শহরের নয়। আসলে সে তো কলেজে তাকে অনেকদিন ধরে দেখছিল এবং কথা বলার একটা সুযোগ খুঁজছিল। এই কারণেই সে ইচ্ছে করে এমলির শহরের নাম দিয়ে কার পুলিং এর নোট লাগিয়েছিল। এটা শুনে এমলির অদ্ভুত লাগলো, কিন্তু সে রাগ করলো না, হয়তো কারণ গায়ের চেষ্টায় সে একটু সরলতা দেখেছিল। এর মধ্যে গাড়ির হিটার হঠাৎ বন্ধ হয়ে গেল। এমলি নেমে দেখে গাড়ির পেট্রোল লিক হয়ে গেছে। এখন তাদের ঠান্ডা বরফে ভরা রাতটা গাড়ির মধ্যেই কাটাতে হবে। কিছুক্ষণ পরে এমলি টয়লেটের জন্য গাড়ির বাইরে গেল। তখন সে দেখলো কয়েকজন প্রিস্ট রাস্তা পার হচ্ছে। তাদের একজন ঘুরে এমলির দিকে তাকালো, তারপর কিছু না বলে এগিয়ে গেল। এমনি ডাক দিতে গায়ও গাড়ি থেকে বেরিয়ে এলো এবং দুজনে সেই প্রিস্টের পেছনে হাঁটতে লাগলো, কিন্তু তারা কোথাও নেই, পুরোপুরি গায়েব। গাই বলল সে ওই প্রিস্টদের খুঁজতে আরো একটু সামনে যাবে, হয়তো তাদের কাছ থেকে সাহায্য পাওয়া যেতে পারে। সে জঙ্গলের ভেতর একটি ভাঙাচোরা পুরনো কুড়ে ঘর পর্যন্ত পৌঁছলো। সেখানে সে কিছু জমে থাকা লাশ দেখলো। দৃশ্যটা গা শিউরে ওঠার মতো ছিল। ওদিকে এমডি দেখলো রাস্তার উপর একজন লোক হাঁটছে। সে তাড়াতাড়ি সাহায্য চাইতে তার কাছে গেল, কিন্তু লোকটা খুব অদ্ভুত ছিল, যেন ঠিক এখনই নদী থেকে বের হয়েছে। সারা শরীর ভেজা এবং ঠান্ডায় কাঁপছিল। এমডি তার কাঁধে হাত রাখলো, কিন্তু সে ঘুরে তাকাতেই এমলি চিৎকার করে উঠলো। তার মুখ ছিল ভয়ঙ্কর। আরো অবাক করার বিষয়, সেখানে একজন নয়, দুজন লোক ছিল, একেবারে একই রকম দেখতে। ভয়ে এমলি সেখানে অজ্ঞান হয়ে গেল। গাই ফিরে এসে তাকে মাটিতে পড়ে থাকতে দেখলো। এমলি কোনোভাবেই নিজেকে সামলে সবকিছু বলল। এরপর দুজন আবার গাড়িতে ফিরে এলো।
গাই কুড়ে ঘর থেকে কিছু পুরনো খবরের কাগজ এনেছিল, যা দিয়ে সে গাড়ির জানালা ঠান্ডা বাতাস থেকে ঢেকে দিতে লাগলো। এখন রাত প্রায় 11টা। হঠাৎ একটি পুলিশ তাদের কাছে এলো। দুজনেই তাকে সব কথা বলল, কিন্তু পুলিশ বলল এখানে গাড়ি পার্ক করা নিষেধ, তোমাদের জরিমানা দিতে হবে। এমলি বাইরে নেমে জরিমানা দিতে লাগলো। ঠিক তখন পুলিশ তাকে বলল সে যেন তার সঙ্গে গাড়িতে উঠে থানায় চলে। মেয়েটি না করলো, কিন্তু পুলিশ জোর করতে লাগলো। ঠিক তখনই তাদের পেছনে সেই প্রিস্টটা আবার দেখা দিল। ভয়ে এমলি অনুরোধ করলো, দয়া করে আমাদের যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু পুলিশ আরো রেগে গেল। ঠিক তখনই গাই সেখানে উপস্থিত হয়ে লোহার একটি রড দিয়ে পুলিশকে আঘাত করলো। পরের মুহূর্তেই দুজন আবার তাদের গাড়িতে, যেন কিছুই ঘটেনি। কিন্তু গায়ের হাতে সেই লোহার রড ছিল, মানে ঘটনাটা স্বপ্ন ছিল না। এদিকে ঠান্ডায় গায়ের হাত অসাড় হয়ে যেতে লাগলো। মেয়েটি তখন খবরের কাগজে এটি রিপোর্ট দেখলো, যেখানে লেখা ছিল 30 বছর আগে এই একই রাস্তা দিয়ে ভয়ানক একটি দুর্ঘটনা হয়েছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল দুর্ঘটনায় একটি পুলিশ জড়িত ছিল এবং ঘটনার পর যে প্রিস্টটা এখানে প্রার্থনা করতে আসতো তারাই আজকের রাতেও দেখা দিয়েছে। অর্থ পরিষ্কার, যাদের তারা রাস্তায় দেখছে তারা এখন আর এই পৃথিবীতে নেই। এরা সবাই আত্মা, যারা বহু বছর আগে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনার কারণে আজও এই নির্জন রাস্তায় ঘুরে বেড়ায়। সারাদিন দৌড়াদৌড়িতে কেটে গেল এবং এখন এমলি আর গায়ে দুজনেই ভীষণ ক্লান্ত ছিল। ক্লান্তিতে তাদের চোখ লেগে এলো। রাত প্রায় 2:30। এমলি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। স্বপ্নে দেখা গেল সেই একই পুলিশ আবার তাদের গাড়ির কাছে আসছে এবং জোর করে এমলিকে গাড়ি থেকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ এমলির পরিচয় বদলে যায়। সে আর এমলি নেই, সে যেন অন্য এক মহিলায় পরিণত হয়েছে। পুলিশ সেই মহিলার গলা চেপে ধরে এবং জোর করে নিজের গাড়িতে টেনে নেয়। তারপর তার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং শেষে তাকে হত্যা করে তার লাশ পাশের জঙ্গলে ফেলে দেয়। স্বপ্নের মাঝে এমলির শরীর কাঁপতে শুরু করে। এতে গায়ের ঘুম ভেঙে যায় এবং এমলিও হঠাৎ চমকে জেগে ওঠে। ঠিক তখনই হঠাৎ কেউ তাদের গাড়ি জোরে জোরে নাড়াতে শুরু করলো, কিন্তু কিছু মুহূর্ত পর সব শান্ত হয়ে গেল। ভোর প্রায় 5টার দিকে গায়ের অবস্থা আরো খারাপ হতে লাগলো। তার আঘাত এত গুরুতর হয়েছিল যে এখন সে নড়াচড়াও করতে পারছিল না। এমনি বুঝে গেল যদি দ্রুত সাহায্য না পাওয়া যায় গায়ে হয়তো সকাল পর্যন্ত বাঁচবে না। তাই সে একটি খুঁটির উপর উঠে গেল, যেখানে জরুরি ফোন লাগানো ছিল এবং সাহায্যের জন্য কল করলো, কিন্তু নেটওয়ার্ক খুব দুর্বল ছিল। সে পুলিশকে নিজের অবস্থান বলতে চেষ্টা করছিল, কিন্তু লাইন কেটে গেল। ফিরে আসার সময় সে একই আত্মাকে দেখলো, সেই একই নারী যাকে পুলিশ মেরেছিল। ভয়ে এমনি দৌড়ে গাড়িতে ফিরে আসলো এবং গাইকে সবকিছু বলতে লাগলো, কিন্তু গাই কোনো প্রতিক্রিয়া দিচ্ছিল না। তখন সে বুঝলো গাই আর নেই, সে মারা গেছে। এমনি কান্না চেপে কোনোভাবে তার মৃতদেহ টেনে গাড়ির বাইরে আনলো। ঠিক তখন সামনে থেকে একটা গাড়ি আসতে দেখা গেল। এমনি ভয়ে ভাবলো আবার কি সে পুলিশ, কিন্তু কাছে আসার পর সে দেখলো ওটা অন্য একজন মানুষ। লোকটি গায়ের মৃতদেহ নিজের গাড়িতে তুললো আর এমলিও তার গাড়িতে উঠে বসে। রাস্তায় যেতে যেতে লোকটি এমলিকে বলল বহু বছর আগে এই এলাকায় একজন দুর্নীতিবাজ পুলিশ ছিল। সে ইচ্ছা করে এই রাস্তায় দুর্ঘটনা ঘটাতো। নিজের গাড়ি হঠাৎ অন্য গাড়ির সামনে এনে ধাক্কা দিত। যারা বেঁচে যেত তাদের সে হত্যা করত। একবার সে নেশার ঘরে শিশুদের চাপা দিয়েছিল এবং নিজের গাড়িও খাইয়ে গড়িয়ে পড়েছিল যাতে তার মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুর পরও এই রাস্তার দুর্ঘটনা ঘটতেই থাকলো। আশেপাশে থাকা অনেক প্রিস্ট আর সন্ন্যাসীও অদ্ভুত পরিস্থিতিতে মারা গেল। এই কথাবার্তার মাঝেই সামনে আরেকটি গাড়ি এসে পড়লো। লোকটি গাড়ি ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। তাদের গাড়ি উল্টে গেল এবং সামনের গাড়িটি সরাসরি খাদে পড়ে গেল। লোকটি নেমে দেখার জন্য গেল সামনে যারা ছিল তারা ঠিক আছে কিনা, কিন্তু যা সে দেখলো তা কোনো ভূতের গল্পর থেকে কম ছিল না। দৃশ্যটি হুবহু সেই পুলিশওয়ালার মৃত্যুর দুর্ঘটনার মতোই ছিল। এখন এমনি সব বুঝে গিয়েছিল এই সব ঘটনাই আত্মাদের সঙ্গে জড়িত। তখনই সেই মৃত প্রিন্সদের আত্মারাও দেখা দিতে লাগলো। এমনি দেখলো যখন পুলিশওয়ালার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তখন তারা তাকে বাঁচাতে পারত, কিন্তু তারা ইচ্ছে করেই গাড়ি থেকে তার মাইক খুলে দিয়েছিল যাতে সে সাহায্য চাইতে না পারে। শেষে সেই পুলিশওয়ালা গাড়ির ভেতরে জীবন্ত পুড়ে মারা যায়, কিন্তু মরার পর তার আত্মা প্রতিশোধ নেয় এবং একে একে সব প্রিস্টকে মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তে আগুনের লেলিহার শিকার ভেতর থেকে সেই পুলিশওয়ালার আত্মা আবার বেরিয়ে এলো এবং সেই লোকটির উপর আক্রমণ করলো। এমনি বাঁচার জন্য ছুটে আবার গাড়ির দিকে গেল এবং সেটি স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। এমন সময় সেই পুলিশওয়ালা আত্মা গাড়ির জানালার পাশে এসে দাঁড়ালো এবং এমলিকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই
গায়ের আত্মা উপস্থিত হলো এবং সে পুলিশওয়ালার আত্মার উপর আক্রমণ করলো। এমনি আবার গাড়ির ভেতর ফিরে এলো। তার পাশে গায়ের নিথর শরীর পড়েছিল। বাইরে অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছিল এবং আকাশে ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল। সূর্যের আলো ছড়িয়ে পড়তেই এমলি গাড়ির বাইরে বের হলো এবং তখন সে দেখলো গায়ের আত্মা এখনো সেখানেই ঘুরে বেড়াচ্ছে। সে গাড়ির পাশে ভাসছিল, মনে হচ্ছিল যেন তাকে বিদায় জানাচ্ছে। তার দেহ এখনো গাড়ির ভেতরেই ছিল, কিন্তু আত্মা যেন মুক্ত হওয়ার চেষ্টা করছিল। এমনি তখন বুঝলো মৃত্যুর পরেও গাই তাকে সাহায্য করে যাচ্ছে, তাকে রক্ষা করছে। এমনি সেই আত্মার পেছনে হাঁটতে লাগলো এবং আত্মা তাকে ধীরে ধীরে একটা পুরনো বাড়ির পাশ দিয়ে একটা ছোট্ট পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে গেল। সেখানে সে সাহায্য পেয়ে গেল। সূর্য পুরোপুরি বেরিয়ে এসেছিল, মনে হচ্ছিল দীর্ঘ অন্ধকার রাতে শেষ হয়েছে। ঠিক তখনই অ্যাম্বুলেন্স পৌঁছে গেল এবং এমলিকে নিরাপদে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালের অ্যাম্বুলেন্সে বসে এমলি নিজের মোবাইল থেকে সেই ছবি বের করলো, যে ছবি সে কয়েক ঘন্টা আগে গায়ের সঙ্গে তুলেছিল। ছবিটি দেখতে তার চোখ থেকে দুটি ধারায় অশ্রু গড়িয়ে পড়লো। সে ফোন বুকের কাছে চেপে ধরে বলল, হয়তো তোকে কিছু বলতে পারিনি, কিন্তু তুই যা করেছিস আমি সারা জীবন ভুলবো না। এবং এর সঙ্গে গল্পটি শেষ হয় এক রাতের এক ভ্রমণের এক আত্মার, যে মৃত্যুর পরও তার সম্পর্ক পালন করে গেল। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনে অল সেট করে দিন। আর দেখতে থাকুন থ্রিল ডিকোড, কারণ ভয়কে বাঁচিয়ে রাখাই থ্রিল ডিকোডের কাজ।